আসিয়া পড়িল তাহার হাতের ওপর। তাড়াতাড়ি আগাইয়া গিয়া সিঁড়ি ভাবিয়া যে সে পা নামাইয়া দিয়েছে, জল জল, মোটর আনো। আরে মশাই সরুন, ভিড় করবেন না, ফাঁক করে দিন। আহা আহা, কি করো, মোটরের তোলো শিগগির। জজবাবুর সেই মোটরে চড়িয়া মেনু হাসপাতালে চলিল। বড় রাস্তায় রশি 2 পথ গিয়া মোটর ফিরিয়া আসিল, আর যাইতে হইল না। ছয় মাস ধরিয়া বিয়ের দিন সাব্যস্ত হয় না। তারপর দিন ঠিক হইল তো গোল বাঁধিল জায়গা লইয়া। মোটে তখন দিন 15 বাকি। হঠাৎ নীলমাধবের চিঠি আসিল, কাজিনাগা অবধি যাওয়া কিছুতেই হইতে পারে না। তাহারা বড় জোর খুলনায় আসিয়া শুভকর্ম করিয়া যাইতে পারেন। বিয়ের ঘটক শীতলচন্দ্র বিশ্বাস চিঠি লইয়া সেই আসিয়াছে। ভিড় সরিয়া গেলে আসল কারণটা সে শেষকালে ব্যক্ত করিল। প্রতিপক্ষ চৌধুরীদের সীমানা কাজিডাঙ্গার ক্রোশ 3 মধ্যেই। বলা তো চায় না, 3 ক্রোশ দূর হইতে কয়েক শত লাঠিওয়ালা যদি আচমকা বিয়ের নিমন্ত্রণে চলিয়া আসে, তাহারা বর আসন হইতে বর তুলিয়া রাত্রির অন্ধকারে গাংপাড়ি দিয়া বসিলে অজপাড়া গায়ে জলজঙ্গলের মধ্যে কেবল নিজেদের হাত কামড়ানো ছাড়া আর কিছু থাকবে না। পাত্র হইল জমিদারের ছেলে, জমিদারের ছেলে ওই একটি মাত্র। অতএব এই 6 মাস ধরিয়া যে জমিদার বাড়িতে শুভকর্মের গুরুতর আয়োজন চলিয়াছে, তাহাতে সন্দেহ নাই। সেই আয়োজনের সত্যকার চেহারাটা সহসা উপলব্ধি করিয়া আনন্দে মেয়ের বাপের হৃদকম্প উপস্থিত হইল। অথচ মিনুর মা আর হইয়া পড়িলেন, ওই 23 মেয়ে বিয়ে আমি দেবই। বারবার ওই রকম গোজগাজ করে শেষকালে এই অবস্থা। না হয়তো তুমি সেই বিয়ে ফেল ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক করে ফেলোগে। কিন্তু অত বড় ঘর ও বরের লোক ছাড়া সোজা কথা নয়। শেষ পর্যন্ত অবশ্য হইল না। শহরের প্রান্ত সীমানায় ভৈরব নদীর ধারে সেরেস্তা দাদাবাবুর এক নতুন বাড়ি তুলিয়াছিলেন। বাড়িটা তিনি কয়েকদিনের জন্য ছাড়িয়া দিতে রাজি হইলেন। সামনের ফাঁকা জমির ইট কাঠ সরাইয়া যেখানে সামিয়ানা খাটাইয়া বরযাত্রা বসিবার জায়গা হইল, পেছনে খাওয়ানোর জায়গা হইল। বইকালে 5খানা গরুর গাড়ি বোঝাই আরো অনেক আত্মীয় কুটুম্ব আসিয়া পড়িল। লগ্ন 8:30টায়। রানী বলিল, মাসিমা, হিরণের বিয়ের বেলায় আমি আপনার বড় অন্যায় করিয়াছি। সবাইকে তাড়িয়ে দিয়ে আপনি যে জামাই নিয়ে খাওয়াতে বসবেন, হবে না কিন্তু। মিনুর মা হাসিলেন, না মাসিমা, সে কিন্তু হবে না। আমরা সমস্ত রাত বাসর জাগবো কিনা কোনো কথাই শুনবনি, বলে দিচ্ছি। নয়তো বলুন, এক্ষুনি ফের গাড়ি থেকে উঠে বসি। রসুই ঘরের দিকে হঠাৎ তুমুল গন্ডগোল বাঁধিল। বেড়ার উপর কি জ্বলন্ত কাঠ ঠেক দিয়া রাখিয়াছিল, একটা অগ্নিকাণ্ড হইতে বাঁচিয়া গিয়াছে। সকলের বিশ্বাস কাজটা বামুন ঠাকুরের, তাই রাগ করিয়া কে কার গাজার কালিকা ভাঙিয়া দিয়াছে। পইতে হাতে বারংবার ব্রাহ্মণ সন্তান দিব্য করিয়াছিল, বিনা অপরাধে তাহার গুরুদণ্ড হইয়া গেল। অগ্নিকাণ্ডে কলিকার দোষই নাই। 3 দিনের মধ্যে সে কলিকা একেবারে হাত লয় নাই। বেলা ডুবিয়া যাইতে শীতল ঘটক আসিয়া উঠিলেন। উঠানে দাঁড়াইয়া তিনি বলিলেন, খবর কি হে, খবর কি? শীতল কহিল, খবর ভালো গো। বর বরযাত্রী সব ওদের বাসা বাড়ি পৌঁছে গেছেন। জজবাবুর বড় মোটর এনে সাজান হচ্ছে, ঘণ্টাখানেকের মধ্যে এসে পড়বেন বলে। আর 100 বড় কন্দাজ গাঙ্গের খাট আগলাচ্ছে। কিছু বলা যায় না। আমাদের কর্তাবাবু এক বিন্দু খুদ রেখে কাজ করেননি। মোটরের আওয়াজ উঠতেই ধূপধাপ করিয়া 8-10টা মেয়ে ছুটিল তেতালার ছাতে। সকলের পেছন হইতে নীরু বলিল, যাওয়া ভাই অনর্থক, ছাদ থেকে কিছু দেখা যাবে না, তার চেয়ে গোলু কোঠরির জানলা দিয়ে দেখা যাক। রানী সকলের আগে ভাগে ঝুঁকিয়া পড়িয়া হাঁপাইতে হাঁপাইতে আঙ্গুল দিয়ে দেখাইল, ওই তো, ওই যে বর, দেখ দেখ। মরবি যে এক্ষুনি লো।
ওই হাতলগুলো যে এখনো আলসে হয়েছে দেখিসনি? এই বলিয়া আরেকটি মেয়ে রানীকে পিছে ঠেলিয়া দিয়া বসিল সেইখানে। কই, কই রে রানী, বর দেখলি কোন দিকে? গলায় ফুলের মালা, ওই যে, দেখতে পাও না বুঝি? তুমি কি রকম সেজতে গা? সেজদি বলিল, মালা না তোর মুন্ডু, ও যে এক বুড়ো লোক, সাদা চাদর কাঁধে, থুরথুরে বুড়ো, মা গো, তিন কালের বুড়ো। ও বরের ঠাকুর দাদা, বর এতক্ষণে কোন কালে আসনে গিয়ে বসেছে। ছাদের উপর হইতে বরাসর নজর চলে না। নীরু বলিল, বললামই তো আগে, সবই নিরর্থক। তার চেয়ে নিচে গোলক কুঠুরি জানলাই দিয়ে দেখি চল গিয়ে। হ্যাঁ হ্যাঁ, চল চল। অন্ধকারে নদী মৃদুতম গানের সুর তুলিয়া বহিয়া যাইতেছে। ওপরেও যেন কিসের উৎসব, অনেকগুলো আলো ঢাকের বাজনা বাজিতেছে। ওমা, কে রে, কে ঘুমিয়েছিস? উমা, যার বিয়ে তার মনে নেই, পালিয়ে এসে চিলে কোঠায় ঘুমোনো হচ্ছে বুঝি? রানী হাত ধরিয়া নাড়া দিতে মিনু একবার চাহিয়া চোখ বুঝিল। নীরু বলিল, আহা, বেচারি সারাদিন না খেয়ে নেতিয়ে পড়েছে রে, ঘুমুক না একটু, আমরা নিচে যাই। শেষদি ঝংকার দিয়ে উঠিল, বাবা, গিন্নিপনা তো রাগ দেখি, আমরাও না খেয়ে ছিলাম একদিন লো, ঘুমোনোর দফা শেষ আজকের দিন থেকে। কি বলিস রানী? বিশেষ করিয়া রানীকে জিজ্ঞাসা করিবার একটা অর্থ আছে, কথাটা গোপনীয় কেবল শেষদি আড়ে দিতে গিয়ে দৈবত জানিয়া ফেলিয়াছিল। রানী মুখ টিপিয়া হাসিল, দুই হাতে ঘুমন্ত মিনুর গলা জড়িয়া ধরিয়া চুমো খাইয়া বলিতে লাগিল, মিনু ভাই, জাগো, আজকে ঘুমোতে আছে কি, উঠে বর দেখবে এসো। তারপর মিনুর এলো চুল হাত দিতেই সে শিহরিয়া উঠিল, দেখেছ কাণ্ড, সন্ধেবেলায় আবার হতভাগী নিয়েছে গো, তাই শুয়ে শুয়ে চুল শুকনো হচ্ছে। নিচে উলুধ্বনি উঠিল, পিসিমা, নন্দরানী, শুভা, ওদের সব গলা। মিনু, ওঠ, চুল বাঁধতে হবে, শিগগিরই উঠে আয়। এই বলিয়া মিনুর এলু চুল ধরিয়া জোরে এক টান দিয়া রানী ছুটিয়া দলে মিলিল। ধর্মর করিয়া মিনু উঠিয়া বসিল। তখন রানীরা নামিয়া গিয়াছে, হাতে কেহ নাই। ঘুম চোখে ভাবিল, এটা যেন তাহাদের কাজিডাঙ্গার বাড়ির দক্ষিণে চাতল। আকাশ ভরিয়া তারা উঠিয়াছে, ছাতে ঝাপসা ঝাপসা আলো। সব কথা মিনুর মনে পড়িল। আজ তো তাহার বিয়ে, সে ঘুমাইয়া পড়িয়াছিল, সকলে ডাকাডাকি লাগাইয়াছে। হঠাৎ নিচের দিকে কোথায় দপ করিয়া সুতীব্র আলো জ্বলিয়া অনেক রাশি রশ্মি আসিয়া পড়িল তাহার হাতের ওপর। তাড়াতাড়ি আগাইয়া গিয়া সিঁড়ি ভাবিয়া যে সে পা নামাইয়া দিয়াছে। চারিদিকে তুমুল হই হই পড়িয়া গেল, আসুর ভাঙ্গিয়া সকলে ছুটিল। একেবারে একতলার বারান্দায় পড়িয়া মিনু নিশ্চেতন। জল, জল, মোটর আনো। আরে মশাই সরুন, ভিড় করবেন না, ফাঁক করে দিন। আহা আহা, কি করো, মোটরের তোলো শিগগির। গামছা কাঁধে কোন দিক হইতে কন্যার বাপ ছুটিতে ছুটিতে আসিয়া আজরাইয়া খাইয়া পড়িল। জজবাবুর সেই মোটরে চড়িয়া মিনু হাসপাতালে চলিল। বড় রাস্তায় রশি দুই পথ গিয়া মোটর ফিরিয়া আসিল, আর যাইতে হইল না। রসুন চৌকি থামাইয়া গিয়াছে। দরজার পূব দিকে ছোট লাল চাদরের নিচে চারিটা কলা গাছ পুঁতিয়া বিয়ের জায়গা হইয়াছিল, সেখানেই সব নামাইয়া রাখা হইল। কাঁচা হলুদের মতো গায়ের রং, তার উপর নতুন গহনা পরিয়া যেন রাজরাজেশ্বরী হইয়া শুইয়া আছে। কনে চন্দনাকা শুভ্র কপাল ফাটাইয়া চাপচাপ জমা রক্ত লেপিয়া রহিয়াছে। নাক ও গলার পাশে রক্ত গড়াইতেছে। মেঘের মতো খোলা চুলের রাশি এখানে সেখানে রক্তের ছোপে জগমগ লাল। ভিতরে বাহিরে নিদারুণ নিস্তব্ধতা, বাড়িতে যেন একটি লোক নাই। সবের মাথার উপরে একটি থরজ্যোতি গ্যাস জ্বলিতেছে। বাড়ির মধ্যে স্তব্ধতা চিরিয়া হঠাৎ একবার আর্তনাদ আসিল, ও মা, ও মা গো আমার, ও আমার লক্ষ্মী মানিক মা, রাজরানী আমার।
নীলমাধব সকলের দিকে চাহিয়া ধমক দিয়ে উঠিলেন, হাত পা কুটিয়া বসে আছো যে সব? বরসজ্জার প্রকাণ্ড মেহাগ্নি পালিশ খাট কজনে টানিয়া নামাইয়া আনিল। এতক্ষণ বেণুধরকে লক্ষ্য হয় নাই। এইবার ভিড় ঠেলিয়া আসিয়া সবের পায়ের কাছে খাটের বাজুতে ভর দিয়া সে স্তব্ধ হইয়া দাঁড়াইল। কাচের মতো স্বচ্ছ অচঞ্চল আধোনিমিতি দুটি দৃষ্টি মৃতার সেই স্তিমিত চোখ দুটির দিকে নিপলক চাহিয়া চাহিয়া বেণুধর দাঁড়াইয়া রহিল। বাপ খুকির মুখ দিকে চাহিয়া পাগলের মতো আর্তনাদ করিয়া উঠিল, মাগো, ও মা, একবার ভালো করে চা দেখি, চোখ তুলে চা না, ও খুকি। নীলমাধব ছুটাইয়া আসিয়া তার হাত ধরিয়া ফেলিলেন, কিন্তু তিনি থামিলেন না। সজল চোখে বারবার বলিতে লাগিলেন, ও বিয়াই, বিনিদোষে মাকে আমার কত গাল মন্দ দিয়েছি গো, কোনো সম্বন্ধ এগোতে চাইনি, তার সমস্ত অপরাধ দিনরাত মা ঘাড় পেতে নিয়েছেন, একবার মুখ তুলে একটা কথা কওনি, ও খুকি, আর কোকবো না রে তোকে, একবারটি চোখ তুলে চা মা। ভিড় জমিয়া গিয়াছিল। নীলমাধব ক্ষুদ্র কণ্ঠে চিৎকার করিয়া উঠিলেন, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তোমরা? 8টা বেজে গেছে, রওনা হও। 8:30 বেজে গিয়েছিল প্রায়। 8:30টায় তাদের লগ্ন ছিল। বেণুধরের বুকের মধ্যে কাঁপাইয়া উঠিল, যেন শুভ লগ্নে তাহাদের শুভ দৃষ্টি হইতেছে। লজ্জানত বালিকা চোখ তুলিয়া চাহিতে পারিতেছে না। বাপ তাই মেয়েকে সাহস দিতে আসিয়া দাঁড়াইয়াছেন। ফুল ও দেবদারু পাতা দিয়া গেট হইয়াছিল, সমস্ত ফুল ছিঁড়াইয়া আনিয়া সকলের সবের ওপর ঢালিয়া দিল। বেণুধর গলার মালা ছিঁড়িয়া সেই ফুলের গদায় ছুড়িয়া দ্রুত বেগে ভিড়ের মধ্যে দিয়া পলাইয়া গেল। ছুটিতে ছুটিতে রাস্তা অব্দি আসিল সে। সর্বাঙ্গ দিয়া ঘামে ধারা বহিতেছে, পা টলিতেছে, নিঃশ্বাস বন্ধ হইয়া যাইতেছে। মোটরের মধ্যে ঝাঁপাইয়া পড়িয়া উন্মতের মতো সে বলিয়া উঠিল, চালাও এখনই। গাড়ি চলিতে লাগিলে হুশ হইল, তখনও আগাগোড়া তাহার বরের সাজ, এক বোঝ কোট কামিজ, তার ওপর শৌখিন ফুল কাটা চাদর, বিয়ের উপলক্ষে পছন্দ করিয়া সমস্ত কেনা তার এক একটা করিয়া খুলিয়া পাশের সমস্ত স্তূপাকার করিতে লাগিল। তবু কি অসহ্য গরম! বেণুর মনে হইল সর্বদেহ ফুলিয়া ফাটিয়া এবার বুঝি ঘামের বদলে রক্ত বাহির হইবে। ক্রমাগত বলিতে লাগিল, চালাও, খুব জোরে চালাও। সোফার জিজ্ঞাসা করিল, কোথায় যাইবেন? যেখানে খুশি চলো, কোনো ফাঁকা জায়গা, গ্রামের দিকে। তীর বেগে গাড়ি ছুটিল। চোখ বুজিয়া চেতনহীনের মতো বেণুধর পড়িয়া রহিল। সমুখ আধা রাত্রি, তার উপর মেঘ করিয়া আরো আধার জমিয়াছে। জনবিরল পথের ওপর মিটমিটে কেরোসিনের আলো যেন প্রেতপুরীর পাহারাদার। একবার চোখ চাহিয়া বাহিরের দিকে তাকাইয়া বেণুধর শিহরিয়া উঠিল। এমন নিবিড় অন্ধকার সে জীবনে দেখে নাই। দুধারের বাড়িগুলির দরজা জানলা বন্ধ। ছোট শহর ইতিমধ্যে নিশুতি হইয়া উঠিয়াছে। সহসা কোথা হইতে উজ্জ্বল হাসির শব্দ ভাসিয়া আসিল। অতি মৃদু অস্পষ্ট কৌতুক চঞ্চলনেগুলো কণ্ঠস্বর, কই গো, বউ দেখিয়া যাও, বউ দেখিয়া যাও। তাহার পরে গাড়ির মধ্যে দৃষ্টি ফিরাইয়া এক পলকে যেন তাহার গায়ে কাঁটা দিয়া উঠিল। বধূ তাহার পাশে রহিয়াছে, সত্যই একটা বউ মানুষ, ঘোমটার মধ্যে জড়সড় হইয়া মাথা নইয়া একেবারে গদির সঙ্গে মিশিয়া বসিয়া আছে। গায়ে ছোঁয়া লাগিলে যেন সে লজ্জায় মরিয়া যাইবে। তারপর খেয়াল হইল সে তার পরিত্যক্ত জামা চাদর বোঝা মানবী নয়। এই গাড়িতেই মেয়েটিকে হাসপাতালে লইয়া চলিয়াছিল। সে বসিয়া নাই, তার দেহের 2-1 ফোঁটা রক্ত হইতো গাড়ির গদিতে লাগিয়া থাকিতে পারে। এখানেই শেষ করছি আজকের পর্বটি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন। ধন্যবাদ।